দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। গণতন্ত্র ও জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই বললেন তারেক রহমান। স্বৈরাচারের পুনর্জাগরণ ঠেকাতে প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি। এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অবহেলনা যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। ভোটের আগে ঐক্যমত্য হওয়া বিষয়গুলোর বাস্তবায়ন চায় জামায়াত। নতুন সংবিধানের বিকল্প নেই অভিমত এনসিপির। জুলাই সনদ চূড়ান্ত খসড়ায় পুরোপুরি সন্তুষ্ট নয় কোনো দল। আইনি ভিত্তির আগে নোট অব ডিসেন্ট কমানোর পরামর্শ বিশ্লেষকদের। আশা করি দ্রুতই ব্যাপারে আমরা একটা গাইডলাইন পাবো বিশেষজ্ঞদের কাছ থেকে এবং তার ভিত্তিতে আমরা অগ্রসর হয়ে একটা ঐক্যমত্যে বসতে পারবো। যদি একটা রাজনৈতিক দল বললো যে আমি নির্বাচনে পার্টিসিপেট করবো না, আপনি নিজের স্বার্থেই চিন্তা করেন এই এজিটেশন, এই নন পার্টিসিপেশনের যে কনসিকুয়েন্স, সেটা আপনি সামলাতে পারবেন কিনা। দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর ব্যাপারে বক্তব্য নেই পররাষ্ট্র দপ্তরের। প্রধান বিচারপতির রাষ্ট্রপতি হওয়ার গুজবকে উড়িয়ে দিলেন রিজওয়ানা। যেহেতু আমি বিদেশি দূতাবাসে কাজ করি না, আমি বলতে পারছি না যে আসলে প্রেক্ষিতটা কি, কিন্তু এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হচ্ছে। রাজধানীর মহাখালীতে তেলের লরিতে ভয়াবহ আগুন। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পেট্রোল পাম্প। গাড়িতে তেলগুলা ঢালতেছিল, ওই সময়ের ভিতর আপনি কোত্থেকে জানেন একটা মাছের কাঠির মতন একটা আগুনে ছিটকে আসছে, আসছে মতো সাথে সাথে ধরে গেছে। প্রথমে আগুনটা ছিল অল্প, তখন ওর ট্রাকে ধরে নাই। ওরা যদি ওই মুহূর্তে গাড়িটা বের করে ফেলে তাহলে এই আগুনটা ধরে না। সর্বোচ্চ যে চেষ্টা ছিল, আমরা ফোম ব্যবহার করে আমরা আগুনটা উইথিন 10 মিনিটসের মধ্যে আমরা আগুনটা নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি। দর্শক, এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে একনেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ 10 প্রকল্প অনুমোদন। খতিয়ে দেখা হচ্ছে মেট্রো রেলের অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি। নির্বাচনের আগেই বাজেট সংশোধন। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন জবাবদিহিতামূলক সরকার, আর এটি প্রতিষ্ঠা করা সম্ভব হবে একমাত্র ভোটের মাধ্যমে। জাতীয় প্রেস ক্লাবে কবিতা পরিষদের মতবিনিময় সভায় সব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মানুষের ভোটাধিকার প্রশ্নে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহতে সবাইকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ। এতে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুগে যুগে কবি সাহিত্যিকরা নির্ভীক চিত্তে মুক্তির কথা বলেছেন। বলেন, গণতন্ত্র, ভোটাধিকার এবং বাক স্বাধীনতার প্রশ্নে সবাইকে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সোচ্চার হতে হবে। আপনার মতপার্থক্য তুলে ধরার কথা বলেছেন, সমালোচনার কথা বলেছেন। আমরা সেই অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করতে পারি যদি আমরা একটি অ্যাকাউন্টেবল রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হই, এবং সেটি একমাত্র করা সম্ভব মানুষের ভোটের অধিকার রক্ষার মাধ্যমে। দেশে মৌলবাদ এবং চরমপন্থার উত্থান নিয়ে সতর্ক থাকার কথা বলেন তারেক রহমান। এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অবহেলনা যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি আপনাদের দৃঢ় অবস্থানের সাথে কিন্তু আমাদের বিন্দুমাত্র পার্থক্য নেই। স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরই মতন। বিশেষ অতিথির বক্তব্যে কবিদের প্রেসার গ্রুপ হিসেবে কাজ করার অনুরোধ জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। যখন মানুষের উপরে গুম, হত্যা এই সমস্ত হয়েছে, তখন তাদের কবিতা আর বেরোয়নি।
সেই রকম একটি শ্রেণী বাংলাদেশে পয়দা হয়েছিল, তাদের বিরুদ্ধে আপনারা ওই আগ্নেয়গিরির লাভাটা পয়দা করবেন আর জনগণের উদ্দেশ্যে ফুলের সৌরভ দেবেন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। না ভোটের প্রস্তাব বিএনপি করেনি, কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এটির পরামর্শ দিয়েছেন। আরপিওতে অন্তর্ভুক্ত হলে ইসি জানাবে, তখন বিবেচনা করা হবে। বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল পরে ব্রিফিংয়ে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, বৈঠকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুব একটা দুশ্চিন্তা করছে না সরকার। আচরণবিধি, সীমানা পুনর্নির্ধারণ সহ সামগ্রিক বিষয় নিয়ে কথা হয়েছে সিইসির সঙ্গে। না ভোট খুব একটা পড়ে না আমাদের দেশে, এটা আমাদের কারো দাবির ভিত্তিতে হয় নাই, এটা কিছু বিশিষ্ট ব্যক্তিদের মতামতের ভিত্তিতে হয়েছিল। যদি নির্বাচন কমিশন এই ব্যাপারে কোনো পরিবর্তন করতে চায় আরপিওতে, তারা আমাদেরকে জানাবে, জানালে আমরা আমাদের দলে আলোচনা করে মতামত দেব। প্রধান বা উপদেষ্টা মহোদয় বলেছেন নির্বাচন হবে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। তারপরে কিসের ভিত্তিতে, কোন ক্ষমতার বলে উনি বললেন, এটা এ ব্যাপারে বোধহয় তাকে জিজ্ঞেস করলে ভালো হয়। চলতি ডিসেম্বরে নির্বাচন হলেও আপত্তি নেই জামায়াতে ইসলামের। তবে তার আগে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয়েছে তা বাস্তবায়নের তাগিদ দিয়েছেন সংগঠনটির নেতারা। একই সাথে আবারও দাবি জানিয়েছেন পিআর পদ্ধতিতে নির্বাচনের। জামায়াত আয়োজিত জুলাই সনদের আইনি ভিত্তি ও করণীয় শীর্ষক সেমিনারে এসব কথা বলেছেন বক্তারা। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনি ভিত্তি ও করণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করে জামায়াত ইসলামী। এতে দলটির শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নেন। এ সময় বিভিন্ন দলের নেতারা বলেন, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে, তার জন্য জুলাই সনদের আইনি ভিত্তি জরুরি। এই জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া আমরা আর এক চুল পরিমাণ পিছপা হব না। 53 বছরের যে ধারা, ভোট ডাকাতির ধারা, দিনের ভোট রাতে করার ধারা, এইটাকে বন্ধ করতে পারে একমাত্র পিআর পদ্ধতির মাধ্যমে। এ সময় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন, নতুন বাংলাদেশ গড়তে নতুন সংবিধানের বিকল্প নেই। আমরা এতগুলো বিষয়ে সংবিধানের বর্তমান যে টেক্সট তাতে পরিবর্তনের কথা বলেছি, তাতে এই সংবিধান কার্যত আর এক্সিস্টিং থাকে না। আমরা যে বিষয়গুলোতে নতুন বাংলাদেশের জন্য একমত হয়েছি, সেই বিষয়গুলোকে যদি টেকসই করতে হয়, তাহলে নতুন সংবিধানের বিকল্প নাই। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনি ভিত্তি না দিয়ে বিদ্যমান কাঠামোয় নির্বাচন দিলে আরেকটি হাসিনার জন্ম হবে। পিআর হলে কালো টাকা, মনোনয়ন বাণিজ্য, বেশি শক্তি, এগুলো করতে পারবে না যারা তারা পিআরকে বাধা দিচ্ছে। নির্বাচনের আগে অবশ্যই ঐক্যমত্য হওয়া বিষয়গুলো বাস্তবায়নের দাবি জানান জামায়াতের নায়েব আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের। আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। আপনি বলেছেন সংস্কারের পরে নির্বাচন, তাহলে এখন সংস্কার নিয়ে টাল বাহানা কেন? যে ব্যাপারে ঐক্যমত্য হয়েছে সেটি আপনাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে নির্বাচনের পূর্বে। পিআর পদ্ধতি আর সংস্কার ইস্যু সহ চলমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে বসারও প্রস্তাব দেন জামায়াতের সিনিয়র এই নেতা। যৌথভাবে আমরা এই দাবি পূরণে সরকারকে বাধ্য করব। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদের চূড়ান্ত খসড়া নিয়ে সন্তুষ্ট নয় কোনো পক্ষ। বিএনপি বলছে, সনদের সবকিছু উপস্থাপিত যেমন হয়নি, তেমনি রয়েছে অসামঞ্জস্যতা। অন্তর্বর্তীকালীন সরকার পরিপূর্ণভাবে সনদ বাস্তবায়ন করবে তেমন সুনির্দিষ্ট রূপরেখা না থাকায় হতাশ এনসিপিও। আর আইনি ভিত্তির মাধ্যমে এই সরকারকেই সনদ বাস্তবায়নের পরামর্শ জামায়াতের। এছাড়া সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না এমন অঙ্গীকারনামার আপত্তি জানিয়েছে সিপিবি সহ কয়েকটি দল। সহকর্মী আরেফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। শুরুতেই সংস্কার কমিশন গঠন, এরপর মতামত, 2 পর্বে রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠক। অবশেষে জুলাই সনদ নিয়ে অন্তত 35টি দলের আপত্তি সুপারিশ নিয়ে প্রস্তুত হয় জুলাই সনদের চূড়ান্ত খসড়া শনিবার, যা প্রত্যেক দলের কাছে পাঠায় কমিশন।
28 পৃষ্ঠার খসড়ায় দফা মোট 84টি, বাস্তবায়নে রাখা হয়েছে 8টি অঙ্গীকারনামা। 20 আগস্টের মধ্যে রাজনৈতিক দলগুলোকে সনদের উপর মতামত জানাতে বলেছে কমিশন। বিএনপির দায়িত্বশীল নেতারা সেই খসড়া নিয়ে এখন পর্যালোচনা করছে। স্থায়ী কমিটিতে আলোচনা শেষে গণমাধ্যমে কথা বলতে চান তারা। আপাতত দেখি যেটুকু মনে হয়েছে কিছু বিষয়ে অসামঞ্জস্যতা আছে, আর কিছু বিষয়ে সঠিকভাবে উপস্থাপিত হয়নি, তবে এগুলো আমরা আমাদের মতামতে উল্লেখ করে তাদেরকে জানিয়ে দেব। খসড়া অঙ্গীকারনামায় 4 নম্বরে বলা হয়েছে এই সনদের কোনো বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ গণ্য হবে বিধায় এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। যা নিয়ে সিপিবি সহ বাম ঘরানা দলগুলো তীব্র আপত্তি তুলেছেন। প্রশ্ন তোলা যাবে না, বিশেষ করে আদালতে, এটা কোনো গ্রহণযোগ্য কথা না। যদি প্রশ্ন তোলা যাবে না, এই প্রশ্ন আসা মানে এটা হবে যেন আমরা দায় মুক্তি দিচ্ছি, কিন্তু দায় মুক্তি দেওয়া এটা গণতন্ত্রের বিপরীতমুখী অবস্থান। সুতরাং আমার বিবেচনায় এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য না। সিপিবি আপত্তি করলেও জামায়াত এনসিপি এমন ধারায় সন্তুষ্ট। তবে দল দুটি চাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন, পরবর্তী সরকারের জন্য সংস্কার রেখে যাওয়া জাতির সাথে প্রতারণা বলেও মনে করেন তারা। টাইমলাইন ঠিক করেন, কবে বাস্তবায়ন করবেন। আমাদের দাবিতে এই সরকার নির্বাচনের আগে এটা বাস্তবায়ন করবেন এবং এটার ভিত্তিতে নির্বাচন করবেন। সেই জিনিসটা যদি স্পষ্ট হয়ে যায় তাহলে এই সনদের সুফল জনগণ ভোগ করবে, না হলে এটা একটা কাগজি বিষয় হয়ে যাবে, জনগণের কোনো সুফল পাবে না, রাষ্ট্র কোনো সুফল পাবে না। সবকিছুকে যে আইনি দলিলটা তখন ভিত্তি হিসেবে কাজ করবে, গাইড করার জন্য, পরিচালনা করার জন্য। আমরা মনে করেছিলাম সরকার এটি নির্বাচনের আগেই পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে, কিন্তু সেই দিক থেকে আসলে তেমন কোনো দিকরেখা বা রূপরেখা আমরা এই খসড়াতে এখনো পাইনি। এই দিক থেকে আমরা হতাশ। খসড়ার উপর মতামত জমা দেওয়ার পর রাজনৈতিক দলের সাথে আরেক দফা বৈঠকে বসার কথা জানিয়েছে ঐক্যমত কমিশন, যেখানেই মূলত চূড়ান্ত হবে জুলাই সনদ ও তার বাস্তবায়নের প্রক্রিয়া। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে জুলাই সনদ বাস্তবায়নে এমন কোনো সিদ্ধান্ত নেবে না ঐক্যমত্য কমিশন। কমিশন সদস্য বদিউল আলম মজুমদার বলেছেন, সনদের বাস্তবায়ন বেশ চ্যালেঞ্জিং হবে। আর রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আসিফ শাহানের মতে আইনি ভিত্তি দেওয়ার আগে নোট অব ডিসেন্ট কমিয়ে আনতে হবে, তা না হলে জুলাই সনদ জনগণের কাছেই প্রত্যাখ্যাত হবে। দীর্ঘ আলোচনা, তর্ক বিতর্ক শেষে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করেছে ঐকমত্য কমিশন। বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে যাই থাকুক, প্রাধান্য পাবে এই সনদের প্রস্তাব, সুপারিশ। সনদের বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে আদালতে প্রশ্নও তোলা যাবে না। তবে বাস্তবায়ন পদ্ধতি বা কিভাবে এর আইনি ভিত্তি দেয়া হবে সে সম্পর্কে বলা হয়নি। এটিকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কমিশন সদস্য বদিউল আলম মজুমদার। এখনো 6 মাসের মতো বাকি আছে, তেমন মানে যথেষ্ট সময় আছে। এবারে আমরা আশা করি দ্রুতই এবারে আমরা একটা গাইডলাইন পাবো বিশেষজ্ঞদের কাছ থেকে, এবং তার ভিত্তিতে আমরা অগ্রসর হয়ে একটা ঐক্যমতে বসতে পারবো। কোনোভাবেই চাই না যে জাতীয় নির্বাচনের উপর বিরূপ প্রভাব পড়ুক। আমরা চাই জাতীয় নির্বাচনের প্রভাব পড়ুক, ইতিবাচক প্রভাব পড়ুক। তবে এই রাজনৈতিক বিশ্লেষকের প্রশ্ন, নোট অব ডিসেন্টের সমাধান না হলে আইনি ভিত্তি কিভাবে হবে? কোনো দল স্বাক্ষর না করলে বা নির্বাচনে অংশ না নিলে সে দলের সমর্থক বা সাধারণ জনগণকে জুলাই সনদ গ্রহণ করবে? এখন আমরা জুলাই চার্টারে এগ্রি করতে পারছি না, কারণ আমি বিশ্বাস করি না যে এই দল ক্ষমতায় যেয়ে এটাকে বাস্তবায়ন করবে। আপনি যখন গণপরিষদ দিয়ে যদি সেই একই দলকে ক্ষমতায় বসান, তারপরে সেই একই দলকে কিভাবে বিশ্বাস করবেন যে সে জুলাই চার্টারে আপনি যা এগ্রি করছেন উইথ নোট অফ ডিসেন্ট সেটাকে সে বাস্তবায়ন করবে? লিগাল বাইন্ডিং না। আমার কাছে মনে হয় ফোকাসটা নোট অফ ডিসেন্টের জায়গাগুলোকে কিভাবে কমিয়ে এনে আমরা একটা বিশ্বাসযোগ্য জায়গায় পৌঁছাতে পারি। ঐকমত্য হওয়া 84টি প্রস্তাবের মধ্যে 13টিতে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি সহ কয়েকটি দল। বিশ্লেষকরা বলছেন, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের ছাড় দিয়ে হলেও সংস্কারের ক্ষেত্রে বিশ্বাসযোগ্য জায়গায় পৌঁছতে হবে দলগুলোকে। তারা তো চিরকাল ক্ষমতায় থাকবে না, একটা সময় আসবে হয়তো তারাও বিরোধী দলে থাকবে, এটা হতে পারে। তখন তাদের সেই অবস্থান থেকে তাদের চিন্তা করা দরকার। এখন আমি যদি ছাড় না দিই,
তাহলে কি হবে, আইদার আমাকে স্ট্রিট এজিটেশনে যেতে হবে। ধরেন স্ট্রিট এজিটেশন না হয়ে আজকে দুই একটা রাজনৈতিক দল বললো যে আমি নির্বাচনে পার্টিসিপেট করব না, আপনি নিজের স্বার্থেই চিন্তা করেন এই এজিটেশন, এই নন পার্টিসিপেশনের যে কনসিকুয়েন্স সেটা আপনি সামলাতে পারবেন কিনা। যদি আপনার মনে হয় আপনি সামলাতে পারবেন না, আপনাকে কম্প্রোমাইজের রাস্তায় যেতে হবে। আর আপনি যদি মনে করেন যে আমি সবসময় ক্যাওসই তৈরি করে যাব, আমি কোনো সময়ই কারো কথা মানবো না, নিজের ইচ্ছা মতোই ডিসিশন নিব, তাহলে সেটার প্রাইসটা আপনাদের পে করতে হবে। বিশ্লেষকদের দৃষ্টিতে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সনদের বাস্তবায়ন এবং ভিন্ন মতের জায়গাগুলো নিয়ে আর আলোচনার সুযোগ নেই। এক্ষেত্রে সরকার ও ঐকমত্য কমিশনকে প্রয়োজনে আরও কঠোর অবস্থান নেয়ার পরামর্শও তাদের। ক্লোজ ডোরে মিটিং করবেন বা ওনারা যখন ডিসকাশন করবেন তখন ওনাদেরকে দেখাতে হবে যে ওনাদের অ্যাকশনের নেগেটিভ কনসিকুয়েন্সগুলো কী হচ্ছে এবং সেই নেগেটিভ কনসিকুয়েন্সটা তাদের কতখানি ক্ষতি করছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। আরও একটি ভয়াবহ অগ্নি দুর্ঘটনা থেকে রক্ষা পেল ঢাকা। সন্ধ্যায় মহাখালীর ইউরেকা ফিলিং স্টেশনে লাগে ভয়াবহ আগুন। মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়তে থাকে এর লেলিহান শিখা। তবে ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় দ্রুত সময়ের মধ্যে। ফলে বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি, তবে এতে গুরুতর আহত হয়েছেন একজন। ভয়াবহ আগুন, থেকে থেকে বিস্ফোরণের শব্দ, যার তাপ অনুভূত হচ্ছে কয়েক ফিট দূর থেকেও। রোববার সন্ধ্যা 7:20 দিকে মহাখালীর ইউরেকা ফিলিং স্টেশনের তেলবাহী ট্যাঙ্কারে লাগে এই আগুন। মুহূর্তেই কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারদিক। বহু দূর থেকেই দেখা মেলে লেলিহান শিখার। এতে আতঙ্ক ছড়ায় জনমনে। গাড়িতে তেলগুলো ঢালতেছিল, ওই সময়ের ভিতর আপনি কোত্থেকে জানেন একটা মাছের কাঠির মতন একটা আগুনে ছিটকাছে, আসছে মতো সাথে সাথে ধরে গেছে। মেনলি আমি ভাবছি হয়তো মানে স্টেশনে আগুন লাগছে, বাট পরে আরেকটু সামনে এসে দেখি কি ট্যাঙ্কে আগুন লাগছে। আমরা গ্যাসের জন্য সিরিয়ালে ছিলাম, আমার পিছনে আর 2-3টা গাড়ি ছিল, তখন ফায়ারটা হচ্ছে, তখন আমরা সাথে সাথে সরে গেছি। মূলত সন্ধ্যায় তেলের ট্যাঙ্কার থেকে অকটেন আনলোড করা হচ্ছিল। এই সময় অসাবধানতা বশত লাগে এই আগুন। আশপাশের বহুতল আবাসিক ভবনগুলো থেকেও তাপ অনুভূত হয়। প্রতিদিন যেভাবে তেল আনলোড করে এভাবেই আনলোড করতেছিল, হঠাৎ করে আর কি আগুনটা লেগে গেছে। তো লাগার পরে পুরো গাড়িতে ছড়াই গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা ফোন দেওয়ার সাথে সাথে খুব দ্রুত আসছে, আইসা তারা আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে আসছে। আজকে এটা থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত যে আবাসিক এলাকার পাশে এরকম পেট্রোল পাম্প, গ্যাস পাম্প না হওয়া উচিত। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। পানি ও ফোমের মাধ্যমে প্রায় 20 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। ঘটনাস্থলে আসে বিমান বাহিনীর 2টি অগ্নি নির্বাপক গাড়িও। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নির্বাপন করে ফেলেছেন। পরবর্তী যেই সচেতনতামূলক কর্মকাণ্ডগুলো আছে, যেমন আরও গাড়িটি ঠান্ডা করা সহ অন্যান্য যেই বিষয়গুলো, সেগুলো তারা করছেন। আমাদের যে এক্সপার্ট ফায়ার ফাইটার এবং দেশে বিদেশে যারা প্রশিক্ষিত তেলের আগুন নিয়ে কাজ করছে এবং ট্রেনিং নিয়ে আসছে, তারা সহ আমরা আগুনটা উইথিন 10 মিনিটসের মধ্যে আমরা আগুনটা নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি। এ ঘটনায় পেট্রোল পাম্পের একজন নিরাপত্তা কর্মী গুরুতর আহত হয়েছেন। এরই মধ্যে তাকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। বিদেশে বাংলাদেশের দূতাবাস সহ কূটনৈতিক কার্যালয় থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার নির্দেশনার বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি নয় পররাষ্ট্র মন্ত্রণালয়। পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, এমন ঘটনার সঠিক প্রেক্ষিত তার জানা নেই। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা অবশ্য বলছেন, রাষ্ট্রপতির ছবি বাংলাদেশ রাষ্ট্রকেই প্রতিনিধিত্ব করে, তাই ঠিক কোন নিয়মে তার ছবি অপসারণ করা হয়েছে তা সরকারকেই পরিষ্কার করতে হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনৈতিকদের কার্যালয় ও বাসভবন থেকে সরিয়ে ফেলতে হবে। লিখিত না হলেও এমন এক আদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো হয় বাংলাদেশের বাইরে অবস্থিত 82টি মিশন এবং উপমিশনের অধিকাংশতে। জানা যায়, এমন নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইলে পাঠানো হয়নি। টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে বিষয়টি জানিয়ে পরে অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দিতে বলা হয়েছে। প্রাথমিকভাবে এই নির্দেশ অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে জানানো হয়। এই নির্দেশের প্রেক্ষিতে কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনৈতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়। কূটনৈতিক সূত্রে জানা যায়, 5 আগস্টের পর বেশ কিছু মিশন থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণ করা হয়েছে।
রবিবার এমন বিষয়ে আলোচনা উঠে সচিবালয়েও। ঠিক কোন প্রেক্ষিতে রাষ্ট্রপতির ছবি অপসারণ করা হয়েছে তা সঠিকভাবে জানা নেই বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। যেহেতু আমি বিদেশি দূতাবাসে কাজ করি না, আমি বলতে পারছি না যে আসলে প্রেক্ষিতটা কি, কিন্তু এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হচ্ছে। সরকারি পর্যায়ে সকল মহলের সিদ্ধান্ত হলে ওটা তখন লিখিত থাকতো। তো এটা হয়তো কোনো, যেটা আমি আপনার মতন পত্রিকায় পড়েছি বলতে পারছি না, বাট এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নাই, সেটা একটা কমন সেন্সের ব্যাপার। বিষয়টি নিয়ে ধূম্রজল কাম্য নয় বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শাহাব এনাম খান। কোন বিধি বলে এমন নির্দেশনা তা পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন তিনি। যে ডাইরেক্টিভসটা দেওয়া হচ্ছে সেইটা আমি মনে করি যে নতুন বিধির মাধ্যমে যদি করা হয়ে থাকে, সেটা সাধারণ মানুষের কাছে যদি প্রকাশ করা যায়, তাহলে আমার মনে হয় অনেক বিতর্কের অবসান ঘটবে। এবং এটাও মনে রাখা দরকার যে ব্যক্তি এবং রাষ্ট্রের যে ইনস্টিটিউশনসগুলি আছে সেটাকে মিলিয়ে ফেলাটা ঠিক হবে না। সুতরাং এইখানে রাষ্ট্রপতি বা যিনি থাকুন না কেন, এই ছবিটা রাষ্ট্রের ইনস্টিটিউশনকেই রিফ্লেক্ট করে। পুরো দেশে এবং দেশের বাইরে রাষ্ট্রপতির ছবি অপসারণের বিষয়ে নানা বিতর্ক হলেও এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। প্রধান বিচারপতির রাষ্ট্রপতি হওয়ার গুজবকে উড়িয়ে দিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে তিনি জানিয়েছেন ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন। সে লক্ষ্যে নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। তিনি বলেন, গণপরিষদ নয়, সরকারের লক্ষ্য জাতীয় নির্বাচন। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের উপরও গুরুত্ব দেন এই উপদেষ্টা। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠান। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচন, এ নিয়ে প্রস্তুতি শুরু করেছে ইসি। কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের চ্যালেঞ্জ, গণপরিষদ নির্বাচনের দাবিসহ নানা কারণে ঘোষিত সময়ে নির্বাচন নিয়ে শঙ্কা রাজনীতিতে। তবে পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এক্ষেত্রে উদ্বিগ্ন হওয়ার কিছু দেখছেন না। দৃঢ়ভাবে জানান নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। প্রধান উপদেষ্টা মহোদয় নিজে ক্লিয়ার করেছেন, এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে, তাদের নিজস্ব রাজনীতি আছে। এইটার সাথে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নাই। এখনো পর্যন্ত নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সরকার না এই যদি এগুলা নিয়ে চিন্তা করতেছে না, সরকার একটা সিদ্ধান্ত দিয়েছে চিন্তা করে, একদম সবার সাথে কথা বলে, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছে, উপদেষ্টা পরিষদে কথা হয়েছে। সরকার আগে থেকেই বলে দিয়েছিল যে আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেব, সেই মোতাবেক সরকার ফেব্রুয়ারি বলেছে, এটা ফেব্রুয়ারিতে। জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের কোনো সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবও দিয়েছেন উপদেষ্টা। যে নির্বাচনের কথা বলেছি সেটা এখন যে নির্বাচন ব্যবস্থা আছে, এখন যে নির্বাচনের আকাঙ্ক্ষা, সেটা নিয়েই বলছে। সব রাজনৈতিক দল কোনো সময় যদি এক হয়ে যায়, সেই সময় কি হবে, সেটা যদির কথা আমরা যদি পর্যন্তই রাখি, এটা আমাদের এটা নিয়ে আলোচনা করার সুযোগ নেই। বাংলাদেশের বিভিন্ন দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন সৈয়দা রিজওয়ানা। উড়িয়ে দেন প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি করার গুজবও। এইরকম আলোচনার কি শেষ আছে? আমরা তো কত আলোচনা শুনেছিলাম, জুনের মধ্যেও নির্বাচন হবে না, এটা এই মাসের মধ্যে নির্বাচন হবে। এখন রাজনৈতিক বিষয় তো, আমরা বাংলাদেশিরা প্রত্যেকেই রাজনৈতিক সচেতন, প্রত্যেকেরই সব ঘটনার একটা ব্যাখ্যা আছে, হয়তো এত কোনো ব্যাখ্যাই নেই এটার পিছনে, কিন্তু এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নেই, এটা একেবারেই স্পষ্ট। একটা ছবির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক থাকতে পারে না। পরিবেশ উপদেষ্টা বলেন, সংস্কার প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা অবলম্বন করছে সরকার। রাজনৈতিক দলগুলোর উপর কোনো কিছু চাপিয়ে দেয়া হচ্ছে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। অস্থিরতা তেমন না থাকলেও গেল জুলাই মাসে 1% নিচে হয়েছে এডিপি বাস্তবায়ন। এটি ভালো লক্ষণ না বলে মনে করেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। একনিক সভা শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচনের আগেই ডিসেম্বর অথবা জানুয়ারিতে সংশোধন হবে বাজেট। জানান, মেট্রো রেলে চলমান বর্ধিত প্রকল্পে অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে পরিবেশ ছাড়পত্র মিললেই হবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। থমকে আছে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন। নানামুখী উদ্যোগ নেবার পরও পাল্টাচ্ছে না দৃশ্যপট। সরকারি কাজে গতি না থাকায় তৈরি হয়েছে নানামুখী সংকট।
সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন নিয়ে হতাশা প্রকাশ করা হয়। ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান, জুলাই মাসে এত কম প্রকল্প বাস্তবায়ন কেন তা খতিয়ে দেখা হবে। জুলাইয়ের বাস্তবায়ন হার দেখলাম, এটা তো 1% কম, এটা গত বছরের থেকেও কম। এটা ভালো লক্ষণ না। গত বছরের অজুহাত তো এবছর দেওয়া চলবে না। স্থানীয় সমালোচনা হলেও 519 কোটি টাকা ব্যয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। তবে নিতে হবে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। একনেক পর্যায়ে অনুমোদন দেওয়া হলো, এর পরবর্তী ধাপ হলো পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশের জমি বরাদ্দ দেওয়ার সময় যেই শর্তগুলো দেওয়া হয়েছিল সেগুলো পালন করতে হবে। তার মধ্যে অন্যতম শর্ত হলো যে তাদের কাছ থেকে একটা পরিবেশগত ছাড়পত্র নিতে হবে। রংপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়নে পৃথক প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। একই সঙ্গে ঢাকার আজিমপুরে সরকারি কর্মচারীদের বহুতল ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। জাপানের অর্থায়নে মেট্রো রেলের বর্ধিত অংশের কাজের ব্যয় নিয়ে প্রশ্ন তোলেন উপদেষ্টা। একই সঙ্গে ঢাকা ওয়াসার পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা খতিয়ে দেখবে সরকার। মেট্রো রেল প্রকল্প প্রতি মাইলে কত ব্যয় হয় এটা খুঁজে দেখছেন যে অন্য দেশের তুলনায় এটার ব্যয় অনেক বেশি ধরা হয়েছে। ঢাকা ওয়াসার একটা বড় প্রকল্প, প্রজেক্টটা আসলে এত দেরি হলো কেন এবং এতে কি কি অনিয়ম হয়েছে, কেন প্রকল্পগুলো এতবার সংশোধন করতে হয়, ব্যয় বৃদ্ধি পায়। নির্বাচনের আগে ডিসেম্বর অথবা জানুয়ারিতে বাজেট সংশোধন করতে চায় সরকার। সভায় 6,500 কোটি টাকার 10টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। সেটা দেখার জন্য আমরা এটা অনুমোদন করেছি। এডিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের পাশে আছে, সরকারও তার সমর্থন অব্যাহত রাখবে, এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করেন, আশা প্রকাশ করেন আগামী দিনে আরও অনেক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আর শেষ পর্যন্ত একটি কার্যকর দ্বিরাষ্ট্র সমাধান প্রতিষ্ঠিত হবে। এ সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণকে তার দেশের মানুষের প্রতি অব্যাহত সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। গাজায় মানবিক সংকটের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, খাবার নেই, ওষুধ নেই, শিশুরাই সবচেয়ে বড় ভুক্তভোগী। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকার ফিলিস্তিনের জন্য বিশেষ সহায়ক হিসেবে কাজ করছে, বহু বাংলাদেশি সেখানে খাদ্য ও ওষুধের জন্য অর্থ পাঠাচ্ছেন। এ সময় রাষ্ট্রদূত রামাদান ফিলিস্তিনকে সমর্থন জানানোয় বাংলাদেশ সরকারের প্রতিও ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশকে ফিলিস্তিনি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানান। সিলেট অঞ্চলে অবৈধভাবে সাদা পাথর লুটে সর্বদলীয় ঐক্য রয়েছে বলে অভিযোগ করেছেন পরিবেশ উপদেষ্টা। বলেন, শ্রমিকদের অধিকারের কথা বলা হলেও তাদের কারণে শুধু জাফলংয়ে বোমা মেশিন দিয়ে পাথর তুলতে গিয়ে মারা গেছেন 65 জন। এক্ষেত্রে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েও ব্যবস্থা নেওয়া যায়নি বলে দাবি করেছেন তিনি। এজন্য প্রশাসনের যোগসাজশ ও নীরবতাকে দায়ী করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা। সিলেটের ভোলাগঞ্জ, গোয়াইনঘাট সহ বিভিন্ন পাথর কোয়েরি থেকে সাদা পাথর তোলায় অনেকটা নষ্ট হয়েছে পরিবেশের ভারসাম্য। প্রাকৃতিক পর্যটন স্পটগুলো হয়েছে বিরানভূমি। এ নিয়ে ব্যাপক সমালোচনার পর সরকারের টনক নড়ে যৌথ বাহিনীর অভিযানে চুরি করা পাথরের কিছু অংশ উদ্ধার করা হয়। পরিবেশ উপদেষ্টা বলেন, দায়িত্ব নিয়েই অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধের উদ্যোগ নিয়েছিলেন তিনি, কিন্তু সে সময় শ্রমিকদের অধিকারের কথা বলে অভিযানে বাধা দেন প্রভাবশালীরা। সকল রাজনৈতিক দল এক হয়ে কি করলো, একদম রীতিমতন প্রেসার ক্রিয়েট করা হলো এবং তারা ওইখানে ঘোষণা দিলেন যে তারা পাথর তুলতে দিতে হবে। এবং সেখানে আমি দেখেছি যে আজকে যারা শ্রমিকের জন্য দুঃখ করতেছে, কেমন করে তারা ডিনামাইট দিয়ে বালু তুলে তুলে শ্রমিককে মেরেছে। শুধুমাত্র জাফলংয়েই বোমা মেশিন দিয়ে পাথর তুলে শ্রমিক মারা গেছে হচ্ছে between 65 to 80। অবৈধভাবে পাথর চুরির ক্ষেত্রে সব রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আছে, এক্ষেত্রে স্থানীয় প্রশাসনের যোগসাজশকে দায়ী করেছেন তিনি। এইখানে যে ঐক্যটা গড়ে উঠেছে, এই ঐক্যটার বিপরীতে প্রশাসন
হয় যোগসাজশ করেছে, নতুবা নীরব থেকেছে, বা দুটোই করেছে। এবং সেজন্য প্রশাসনের ব্যাপারে আমরা ব্যবস্থা নেব কিনা দ্রুতই দেখতে পাবেন। উপদেষ্টা বলেন, পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ মন্ত্রণালয়ের নয়, স্থানীয় প্রশাসনের কাজ। পাথর কতটুকুন তুললো, লুট হলো, নিয়ে গেল, এটা ভাই আমার মন্ত্রণালয়ের দেখার কথা না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। অক্টোবরের মধ্যেই শেষ হতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে চলমান মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্য গ্রহণ, এমনটাই জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানের এই মামলায় এ পর্যন্ত 9 ছাত্রের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ সাক্ষ্য দিয়েছেন 4 জন। তারা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার দাবি করেছেন। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে সাক্ষ্য গ্রহণ। এরই মধ্যে নেওয়া হয়েছে 9 জনের সাক্ষ্য। চতুর্থ দিনে জুলাই আন্দোলনে আহত সবজি ব্যবসায়ী আব্দুস সামাদ সাক্ষী দেন, তুলে ধরেন আন্দোলনের সংঘটিত হত্যাকাণ্ডের প্রেক্ষাপট। এছাড়া খুলনায় আহত নাইম শিকদার তুলে ধরেন সেখানকার নির্মম হত্যাযজ্ঞের চিত্র। এসব ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকজনকে দায়ী করেন তারা। আজকে যে সাক্ষীর মূল বিষয়বস্তু ছিল, একজন আন্দোলনকারী সবজি বিক্রেতা, তিনি আন্দোলনে যোগ দেওয়ার সময় তাকে এবং ছাত্র জনতাকে লক্ষ্য করে উত্তরা এলাকায় গুলি করা হয়েছিল। তার মাথার পেছনে গুলি লেগেছিল, গুলিটা অনেকদিন পর বের করা হয়েছিল, সেই গুলিটা উনি প্রদর্শন করেছেন। অক্টোবরের মধ্যে এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। আমরা আশা করছি ম্যাটেরিয়াল উইটনেস যেটা এই মাস বা আগামী মাসের মধ্যে আমরা এই মামলায় শেষ করতে পারবো আশা করছি। ম্যাটেরিয়াল উইটনেস হলো আয়ো ছাড়া, অথবা খুব বেশি হয়তো পরের মাসের ফার্স্ট উইকে যেতেও পারে। এদিনও ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এই মামলা ছাড়াও আজ রামপুরা, মোহাম্মদপুর, আশুলিয়া সহ 4 মামলার 16 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের সময় আবেদনে এসব মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে দিয়েছেন ট্রাইব্যুনাল। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। নিউ ইয়র্কের এক রেস্তোরাঁয় বন্দুকধারীদের হামলায় 3 জনের প্রাণ গেছে। রোববার স্থানীয় সময় সকালে ব্রুকলিনের রেস্তোরাঁটিতে প্রবেশ করে কয়েকজন বন্দুকধারী। অতর্কিত গুলি বর্ষণ শুরু করে তারা। ঘটনাস্থলে মারা যান 3 জন, আহত হন আরও 8 জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ ইয়র্ক পুলিশ। হাসপাতালে পাঠানো হয় আহতদের। হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি, খতিয়ে দেখছে পুলিশ। হামলাকারীদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাজ করার জন্য বাংলাদেশের দায়িত্ব ছেড়েছিলেন পিচ কিউরেটর টনি হেমিং। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাজ করার দারুণ অভিজ্ঞতা নিয়ে আবারও বাংলাদেশে ফিরেছেন হেমিং। পার্থের ওয়াকার উইকেটের মাটি ব্যবহার করেই পাকিস্তানের সাফল্য এনেছেন এই কিউরেটর। পাকিস্তানে যেখানে রান হয়, বাংলাদেশে ব্যাটাররা কেন করেন সংগ্রাম? যমুনা টেলিভিশনের এমন প্রশ্নে হেমিং বললেন, দুনিয়ার সবখানেই ভালো উইকেট বানানো সম্ভব। টনি হেমিংকে মাটির মানুষ বললে কি খুব বাড়িয়ে বলা হবে? পিচ কিউরেটর 3 দশক ধরে মাটি নিয়েই তার কাজ কারবার। দ্বিতীয় মেয়াদে যখন বাংলাদেশে এলেন, দায়িত্বটা একটু ভিন্ন। বিসিবির হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট। শুধু পিচ তৈরিই না, 2 বছরের জন্য পিচ তৈরির কারিগরদেরও তৈরি করবেন হেমিং। প্রথম দফায়ও হেমিংয়ের চাকরির মেয়াদ ছিল 2 বছরের। 1 বছর পেরোতেই পিসিবির চিফ কিউরেটরের দায়িত্ব নিতে বাংলাদেশ ছাড়েন অস্ট্রেলিয়ান এই পিচ কিউরেটর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাজ করার সুযোগ হেলায় হারাতে চাননি হেমিং। পারফর্মও করেছেন দারুণ। রেজাল্ট হওয়া 7 ম্যাচের মধ্যে দলগুলো এক ইনিংসে 300 পেরিয়েছে 8 বার। তবুও হেমিংয়ের আক্ষেপ, 3টা ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়েছে। দারুণ। টপ লেভেলে কাজ করতে সবসময় ভালো লাগে যখন তুমি দেখবে 8টা সেরা দল খেলছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি ওয়াকার পিচের মাটি ব্যবহার করেছিলাম, তো সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা, শুধুমাত্র বৃষ্টিতে ভেসে যাওয়া 3 ম্যাচ বাদে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর হেমিং কাজ করেছেন পিএসএলেও। সেখানে তার কাজ দেখে মুগ্ধ হয়েছিলেন নাজমুল আবেদিন ফাহিম। কাজ করার সুবাদে হেমিং জানেন পাকিস্তান স্পোর্টিং উইকেট বানাতে পারলেও কেন বাংলাদেশ পারে না, বিশেষ করে হোম অফ ক্রিকেটে। No matter where you are in the world,
দেখো, তুমি দুনিয়ার যেখানে থাকো না কেন, তুমি মাটি আর ঘাস পেলে মাস্টার হতে পারবে। ওভারনাইট এটা করা কঠিন, অন্তত 1 বছর সময় লাগে। কখন বৃষ্টি হয়, কখন ময়েশ্চার থাকে, এটা তুমি বুঝতে পারবে। এটা অনেকটা কৃষিকাজের মতো। কৃষিকাজের কিছু না জানলেও তোমার কাছে হয়তো শুধু জমি আছে। 1 বছর পরিশ্রম দিলে তুমি মাস্টার হতে পারবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে সমালোচনা কম না। সবশেষ সিরিজেও হেড কোচকে মিরপুরের উইকেট নিয়ে বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে। মিরপুরের 22 গজের আসলে সমস্যা কোথায়? মিরপুরের বাউন্স অধারাবাহিক। এখানকার উইকেট কিভাবে তৈরি হতো এটা আমার জানাও নেই। এখন আমার এখানকার পিচের প্রোফাইল জানা জরুরি। কি ধরনের জৈবিক উপাদান ব্যবহার করা হয়েছে, কেন বল ওঠে না, সেগুলো জানতে হবে। মিরপুরের রান কম হওয়ায় গামিনী ডি সিলভার সচেতনতার অভাব ছিল কিনা এমন প্রশ্নে হেমিংয়ের জবাব, অতীত নিয়ে পড়ে না থেকে তিনি সামনে এগোতে চান। What's happened in the past, I'm not privy to that. আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।